কম্পিউটারে অথবা মোবাইলে সেভ করে রাখো, পরবর্তীতে তুমি সেই লিংকে ক্লিক করে অ্যাক্সেস করবা। ওকে, আর কম্পিউটার রিলেটেড খুব স্ট্রেট ফরওয়ার্ড সিম্পল কোশ্চেন করবে না আমাদেরকে, কারণ কিছুটা অনলাইনে ইউজ টু হও, ঠিক আছে? একেবারেই অনলাইনে ইউজ টু হও। ইংরেজি শব্দের অর্থ যদি না বুঝো, ডিকশনারি ইউজ করো। অনলাইনেও ডিকশনারি ইউজ করা যায়, অফলাইনেও করা যায়। যদি একটা জিনিস, একটা প্রবলেম হয়, অনলাইনে কোনো প্রবলেম হয়, প্রথমে নিজেই সলভ করার চেষ্টা করো। হ্যাঁ, ইউনিভার্সিটির স্টুডেন্টদের এক রকমের লেভেল আছে, সেই লেভেলটাকে মেনটেন করার চেষ্টা করো। আর যদি একেবারেই না পারো, একেবারেই না পারলে বন্ধু বান্ধবের সাথে আলোচনা করো, তাতেও যদি সলভ না হয় দেন কাম টু দ্য টিচার্স। বাট প্রথমে বন্ধু বান্ধবের সাথেও আলোচনা করার আগে বা অনুরোধ করার আগে, তুমি একটা জিনিস পারছো না, ট্রাই টু সলভ ইট বাই ইয়োরসেলফ। একটা প্রবলেমের সলভটা তুমি সবার আগে নিজে করার চেষ্টা করো, আরেকজনের উপর ডিপেন্ড হও না। এনি কাইন্ড অফ প্রবলেম, এটা হতে পারে তোমার টেকনোলজিক্যাল প্রবলেম, এটা হতে পারে একটা নলেজের জায়গা থেকে প্রবলেম, যেটাই হোক, তুমি আগে নিজে চেষ্টা করো, না হলে দেন গো টু ইওর ফ্রেন্ডস, তারপরে তুমি শিক্ষকের সাথে সেটা ডিসকাস করো, কোনো অসুবিধা নেই। ওকে, আর এখন বইয়ের যেহেতু আমরা একটা দিয়েছি, একটা অ্যাসাইনমেন্ট তোমাদেরকে দিয়েছি, এইটা হচ্ছে অ্যাসাইনমেন্ট নাম্বার 3। আর আরেকটা কথা আমরা বলেছি, আগের ফার্স্ট এবং সেকেন্ড অ্যাসাইনমেন্ট যারা সাবমিট করে নাই তারা মিড টার্ম পরীক্ষা দিতে পারবে না। ওকে, ঠিক আছে। আচ্ছা, আর এই যে অ্যাসাইনমেন্ট আমরা দিলাম, এই অ্যাসাইনমেন্টের ডেডলাইন হচ্ছে আবার হচ্ছে নেক্সট ক্লাসের আগের দিন। তাহলে আজকে হচ্ছে 9 তারিখ, আমাদের নেক্সট ক্লাস হচ্ছে তোমার হচ্ছে 16 তারিখ। তাহলে এই অ্যাসাইনমেন্টের লাস্ট ডেট তারিখ হচ্ছে তোমার 15 তারিখ। 15 তারিখের মধ্যে তুমি এই মাত্র 11টা পৃষ্ঠা আছে, 11টা পৃষ্ঠা তুমি পড়বে এবং তোমার যে আন্ডারস্ট্যান্ডিং, সেই আন্ডারস্ট্যান্ডিংটা নিজের ভাষায় লিখবে। বইয়ের ভাষা নেওয়ার দরকার নাই, নিজের ভাষা নিয়ে তুমি তোমার যেটা মনে হয় তুমি সেটা লিখবে, দ্যাটস ইট। ওকে, আর এখন আমি একটু তোমাদের সাথে শেয়ার স্ক্রিন করব। আচ্ছা, তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, একটা বিষয় নিয়ে আমরা আজকে একটু আলোচনা করতে চাই, সেটা হচ্ছে বুক রিভিউ। বুক রিভিউ শব্দটা নিশ্চয়ই তোমরা শুনেছো, বাট এই বিষয়ে কি একেবারেই মোটামুটি বা পরিষ্কার ধারণা কি তোমাদের রয়েছে? কারো হাত তুলতে পারো কেউ বলতে চাইলে। স্যার জেনারেল ভাষায় বুক রিভিউ বলতে বুঝি স্যার একটা বই পড়ে সেই বই সম্পর্কে ব্যাড ইমপ্রেশন বা গুড ইমপ্রেশন প্রকাশ করা। ওকে, ভেরি গুড। এনিবডি এলস? স্যার নিজের ভাষায় একটা বইয়ের সামারি দাও। না না না, নিজের ভাষা সামারি লেখা বুক রিভিউ না। আচ্ছা ঠিক আছে, আর কেউ? ওকে, কোনো অসুবিধা নেই। দেখো, বুক রিভিউতে যাওয়ার আগে আমরা আবার একটু তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই যে আমাদের যে কোর্সটা, সেই কোর্সটায় আমরা কি করি, আমরা আসলে আমাদের কালেকশন ডেভেলপমেন্ট করি ওভার দ্য টাইম। ওভার দ্য টাইম আমাদের লাইব্রেরি কালেকশনটাকে ডেভেলপ করি। কালেকশন ডেভেলপ করার জন্য আমার যে লাইব্রেরি, আমার লাইব্রেরিতে হয়তো প্রতি বছর যে ফিসকাল ইয়ার থাকে, মানে অর্থ বছর, প্রতিবার যে ফিসকাল ইয়ার থাকে অর্থ বছরে, আমরা কিন্তু আমাদের একটা লাইব্রেরি বাজেট থাকে এবং আমরা সেই অর্থ ব্যয় করে আমরা হয়তো নতুন কালেকশন ডেভেলপমেন্ট করি, নতুন কালেকশন সংগ্রহ করি। কারণ লাইব্রেরিতে তো কালেকশন মানে বই এবং অন্য যে রিসোর্স যেগুলো রয়েছে সেগুলো সংগ্রহ করার অনেকগুলো উপায় রয়েছে, তাই না? আমরা টাকা পয়সা দিয়ে কিনতেও পারি, আমরা ধার বা উপহার নিতে পারি, there are lots of ways. ওকে, তো প্রতি বছরই আমাদের গ্রন্থাগার আকারে এবং গুণগত মানে সমৃদ্ধি লাভ করে। সেটা হচ্ছে আইডিয়ালিস্টিক জায়গা থেকে বলছি। আইডিয়ালিস্টিক জায়গা থেকে হচ্ছে সংখ্যায় হয়তো বাড়তে পারে, গুণেও বাড়ে। ওকে, এইটা একরকম আইডিয়াল আমাদের থিঙ্কিং। তো সেইটা যদি হয় তাহলে আমরা যে আমাদের বইগুলো কিনছি, আমরা যে বই সংগ্রহ করছি অথবা কিনছি, আমার লাইব্রেরিতে সেই বইগুলোকে প্রবেশ করানোর পূর্বে অথবা সেই বইগুলো সংগ্রহ করার পূর্বে অথবা সেই বইগুলোকে তোমার কেনার পূর্বে আমার কিন্তু এক ধরনের মান নিয়ন্ত্রণের দরকার রয়েছে। তো লাইব্রেরি রিসোর্সের মান নিয়ন্ত্রণ করার অনেকগুলো টুলস রয়েছে, দেয়ার আর লটস অফ টুলস। সেইগুলোকে একরকম সাপ্লিমেন্ট করে আমার বুক রিভিউ। আমার লাইব্রেরিতে নতুন বই কেনার আগে আমি তো বই নির্বাচন করি, বই ইভালুয়েশন করি। ওকে, এইগুলো একরকম টুলস, এইগুলো একরকম প্রক্রিয়া যে একটা মানসম্মত বই আমি লাইব্রেরিতে যেন কিনতে পারি, সেই জায়গায় সেই সিদ্ধান্তে পৌঁছানোর একটা ওয়ে।
বা সেই সমস্ত ওয়ের সাথে আমাকে একটা কমপ্লিমেন্ট করে, অনেক সময় কমপ্লিমেন্ট করে বুক রিভিউ, একরকম আসপেক্ট থেকে বলছি। আবার অন্য অনেক রকম আসপেক্ট রয়েছে। বুক রিভিউর মাধ্যমে কিন্তু রিডারদের নানা রকম সুবিধা রয়েছে। রিডাররা কিন্তু বর্তমান অনলাইন ওয়ার্ল্ডে কনফিউজ হয়ে যায়, কারণ প্রচুর রিসোর্স প্রতিনিয়ত বের হচ্ছে, প্রতিনিয়ত অসংখ্য রিসোর্স বের হচ্ছে। লাইক হচ্ছে তোমাকে যদি বললি যে যেটা তোমার বুক রিভিউ হচ্ছে তোমার জন্য যেটা মোর অ্যাপ্রোপ্রিয়েট, মুভি রিভিউ। মুভি রিভিউর বিভিন্ন সাইট রয়েছে, নিশ্চয়ই তোমরা সবাই মুভি দেখো। মুভি রিভিউর দুই একটা সাইটের কথা বলো এবং সেই সাইটগুলো কিভাবে কাজ করে বলো। স্যার আইএমডিবি বিভিন্ন ওরা ক্রিটিক্সরা বিভিন্ন ভাবে মুভিটা দেখার পর বিভিন্ন ভাবে জাজ করে ওটা সোসাইটির জন্য কিরকম, বা Yes. কাস্ট গুলা কিরকম ছিল, তারপর Yes. অ্যাক্টিং স্কিল করে কিরকম, স্টোরি টেলিং কিরকম, তারপর Yes. কোরিওগ্রাফি কিরকম, সাউন্ড Okay. কোয়ালিটি কিরকম। ওকে, তো আইএমডিবি ছাড়া আর কোন সাইট আছে মুভি রিভিউর স্ট্রং সাইট, জনপ্রিয় সাইট? স্যার রোটেন টমেটো। ইয়েস, রোটেন টমেটো, কুড বি রোটেন টমেটো। আচ্ছা দেখো, এই যে এই সাইটগুলো কিন্তু মুভি রিভিউ করার পর একটা রেটিং দেয়, তাই না? বিভিন্ন সাইটের সিস্টেম বিভিন্ন রকম। আমরা আইএমডিবি একটা মুভি রেটিং পাই, রেটিং পেলে কিন্তু আমি একটু বুঝতে পারি। অনেক সময় কি তোমরা কি এমন করো যে রেটিং একটা সার্টেন রেটিং না থাকলে একটা স্পেসিফিক মুভি দেখো না? সেটা কি তোমরা করো না? জি স্যার। ওকে, সেটা যদি করো তাহলে কিন্তু একরকম একটা গাইডলাইন কিন্তু তুমি পাচ্ছ যে কোন মুভি তুমি দেখতে পারো, কোন মুভি হয়তো তোমার দেখার দরকার নেই, রাইট? বা তোমার হয়তো ইন্টারেস্ট না। তো এই যে দেখো, মুভির মতো আমাদের এই মুভি কিন্তু যে মুভি যে রেটিং সিস্টেম অথবা রিভিউ করছে তাতে কিন্তু ইউজারদের লাভ হচ্ছে। আবার সেই মুভি যারা বানিয়েছে তাদেরও কিন্তু লাভ হচ্ছে। কেন লাভ হচ্ছে? কারণ তোমার মুভির অ্যাসেসমেন্ট হওয়ার পরে যদি সেটা ভালো হয় তাহলে কিন্তু ওয়াইডার অডিয়েন্সের কাছে তোমার মুভির জনপ্রিয়তা পৌঁছে যাবে, তাই না? মানে ওয়াইডার অডিয়েন্স কিন্তু চাবে যে তোমার মুভি দেখতে, কারণ তোমার মুভির রেটিং ভালো, কারণ তোমার মুভির ক্রিটিক ভালো, তোমার মুভির পর্যালোচনা ভালো। ঠিক আছে? তো একই রকম ভাবে তুমি যদি চিন্তা করো বুক রিভিউর কথা, বুক রিভিউ শুধুমাত্র যে আমাদের একটা গুণগত মান সমৃদ্ধ বইকে খুঁজে পেতে সাহায্য করে সেটা না, বরঞ্চ রিডার্স যারা রয়েছে তাদেরকেও একরকম সহায়তা করে। তারাও কিন্তু এই সমস্ত রিভিউর মাধ্যমে বুঝতে পারে যে তার কোন বইটা পড়া দরকার। যেমন তুমি চিন্তা করো লিটারেচারের কথা যদি আমি ভাবি, এখন প্রতিনিয়ত হচ্ছে অনলাইন ওয়ার্ল্ডে, এখন যদি আমি তো লাইব্রেরি, একটা জিনিস তোমরা একটু মাথায় রাখবে, সেটা হচ্ছে লাইব্রেরি বলতেই যে আমরা যে শুধু প্রিন্ট ম্যাটেরিয়ালস এর কথা বলছি, নট দ্যাট। আমাদের কিন্তু অনলাইন ম্যাটেরিয়ালস এর অসংখ্য অনলাইন ম্যাটেরিয়ালস রয়েছে। আমাদের নরমাল বই যেটা, সেই বইও রয়েছে। তোমার এখন লিটারেচারের যে বইগুলো, সেই বইগুলো অনলাইন ভার্সনে পাওয়া যায়, ই বুকস পাওয়া যায়। ই বুকস ছাড়া বর্তমান সময়ে আরেক ধরনের বই খুবই জনপ্রিয়, আমি নিজেও মাঝে মাঝে ব্যবহার করি। সেই বইয়ের ধরনটা কি বলতে পারো? সো শুনতে পাইনি। অডিও বুক। হ্যাঁ, অডিও বুক, রাইট। অডিও বুকটাও দেখো এক ধরনের ই বুকস, তাই না? কিন্তু সেটা তো প্রিন্টেড না। এইটার মাধ্যমেও কিন্তু আমি বইটা শুনতে পারি। তো এখন দেখো অনলাইন ওয়ার্ল্ডে আমার যদি, অথবা অফলাইন ওয়ার্ল্ডে, দুই রকম ওয়ার্ল্ডেই বইয়ের ক্ষেত্রে অথবা লাইব্রেরি অন্য কোনো রিসোর্সের ক্ষেত্রে যদি সেটা রিভিউড হয়, বুকটা যদি সম্বন্ধে রিভিউ থাকে, তাহলে কিন্তু সেটা ইউজারের জন্য সুবিধা। কারণ অনলাইন ওয়ার্ল্ডে প্রতিনিয়ত নতুন নতুন বই পাবলিশ হচ্ছে। এই যে অসংখ্য হাজার হাজার লিটারেচার পাবলিশ হচ্ছে। ধরো উপন্যাস, তোমরা উপন্যাস বা গল্প পড়ে অভ্যস্ত, কবিতা হয়তো অত পড়ো না। তো উপন্যাস, গল্প, অসংখ্য উপন্যাস অথবা গল্প কিন্তু প্রতিনিয়ত পাবলিশ হচ্ছে, বাংলায় পাবলিশ হচ্ছে, অন্য ভাষায় পাবলিশ হচ্ছে, ইংরেজিতে পাবলিশ হচ্ছে। তো এত অসংখ্য উপন্যাস থেকে তুমি একটা উপন্যাস যে পড়বা, কিভাবে পড়বা, তাই না? সেই ক্ষেত্রে কিন্তু এই যে রিভিউ কিন্তু অ্যাজ এ রিডার তোমাকে কিন্তু সে একটা সাপোর্ট তোমাকে সে দিবে। আবার তুমি চিন্তা করো যে এই মানুষটা অথবা যে পাবলিশার্সরা একটা বই প্রকাশ করেছে তাদের জন্য কিন্তু ভালো। কারণ কি? ওই যে মুভির মতন একই অবস্থা। কারণ হচ্ছে বেশি সংখ্যক মানুষ এই বইটা খুঁজে পাবে, বেশি সংখ্যক মানুষ যখন তার রিসোর্স ব্যবহার করবে, সে কিন্তু ফিনান্সিয়ালি এবং অন্য যত রকম ভাবে রয়েছে, যত রকম ইন্ডিকেটর রয়েছে, সব ভাবে সে কিন্তু গেইনার হবে। ঠিক আছে? তো বুক রিভিউর নানা রকম সুবিধা রয়েছে। তো আবার আমরা তাহলে একটু স্ক্রিন শেয়ারে যাই। ওকে, বলছে হোয়াট ইজ আ বুক রিভিউ। বলছে
A book review is a form of literary criticism in which a book is merely described, summary review, or analyzed based on content, style, and merit. আবার বলছে, a book review may be a primary source, opinion piece, summary review, or a scholarly review. Books can be reviewed for printed periodicals, magazines, and newspaper, or for books website on the internet, etc., etc. আচ্ছা, একটা জিনিস তুমি চিন্তা করো, এই যে বুকটা রিভিউ হবে, হ্যাঁ, রিভিউটাও তো অ্যাক্সেসিবল হতে হবে। একজন আরেকজনের বইটা সম্বন্ধে রিভিউ করলো, ধরো এই যে আমি দেখতে পাচ্ছি এই যে এখানে একটা ছেলের নাম হচ্ছে আবরার তাওরাত হোসেন। ওকে, আবরার তাওরাত হোসেন, তুমি কি আছো এখানে? জি স্যার, আমি আছি। আচ্ছা, তুমি কি গল্প, উপন্যাস, কবিতা অথবা একাডেমিক রাইটিং কোনো কিছু লিখেছো কখনো? স্যার লিখেছিলাম, কিন্তু কখনো প্রকাশ করিনি স্যার। সেটা সেটা কোথায়, সেটা কি নিজের কাছে রেখে দিয়েছো না কখনো পাবলিশ করার চেষ্টা করেছো, অথবা অন্য কোনো সোশ্যাল না মিডিয়া স্যার, বা অন্য কোথাও কখনোই কোনো লিখেছো? কিছু পাবলিশ করিনি, নিজের কাছেই রেখে দিয়েছেন। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওকে, তুমি বাইরে আছো, অফ করো, অসুবিধা নেই। ওকে, ধরো আবরার তাওরাত হোসেন একটা বই লেখলো, একটা বই, একটা উপন্যাস। সেই উপন্যাসটা তোমার এই যে আমি এখানে দেখতে পাচ্ছি রাকিব খান সেটা রিভিউ করলো। এখন রাকিব খান যে রিভিউ করবে আবরার তাওরাত হোসেনের লেখাটা, একটা বই, একটা উপন্যাস রাকিব খান পড়েছে, পড়ে একটা রিভিউ, একরকম তার সমালোচনা সে করবে। সমালোচনা মানে কিন্তু নেগেটিভ ওয়ার্ড, এই সমালোচনা মানে কিন্তু সেই সমালোচনা না, ক্রিটিক্স, যেটাকে আমরা বলছি ক্রিটিক্স, এটা কিন্তু নেগেটিভ ওয়ার্ড না। আমরা একটা বইকে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যালোচনা করব। ধরো রাকিব হোসেন তাওরাতের বইটা সম্বন্ধে বলছে, এই বইটার স্ট্রেংথ হচ্ছে এই, উইকনেস হচ্ছে ওই, এই জায়গায় ভালো লেগেছে। এখন রাকিব লেখলো, আবরারের বইটা পড়ে রাকিব একটা রিভিউ লেখলো, রিভিউটা রাকিব প্রকাশ করবে কোথায়? রাকিব, তোমার কোনো ধারণা আছে এরকম একটা লেখা যদি তুমি লেখো তাহলে তুমি সেটা কোথায় প্রকাশ করবে, বলো? স্যার আমি যদি আবরারের একটা বই পড়ে তার বইয়ের লেখা মানে রিভিউ করি, সেটা আমি কোথায় লিখবো এটা স্যার? কোথায় পাবলিশ করবে, কোথায়? মানে তুমি যে লেখলা, ওর বই তো তুমি পড়লা, পড়ার পরে তুমি রিভিউ করেছো, এখন রিভিউটা তুমি প্রকাশ করবা, কোথায় প্রকাশ করবা, কোন মাধ্যমে প্রকাশ করবা? স্যার সেটা হতে পারে আবরার যদি তেমন একটা ফেমাস ব্যক্তি হয়, সেটা আমি আমার সোশ্যাল মিডিয়াতে আমি প্রকাশ করতে পারি, আমার প্রোফাইলে প্রকাশ করতে পারি, বা আমি পত্রিকায় প্রকাশ করতে পারি। হ্যাঁ, এই যে এখন ইটস এ গুড পয়েন্ট যে তুমি পেপারে পাবলিশ করতে পারো। ওকে রাকিব, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, এই যে আমরা একজন আরেকজনের একটা তোমার হচ্ছে বই পড়লো, একজন রাইটারের বই অন্য একজন রাইটার পড়লো, পড়ার পরে সে একটা পর্যালোচনা করলো, রিভিউ করলো, রিভিউটা তো প্রকাশ করতে হবে। কোথায় প্রকাশ হবে সেটা যদি আমরা দেখি, ওকে, বলছে বুকস can be reviewed for printed periodicals, magazines, and newspapers, or for book websites on the internet. Nowadays, online community, social network, blog, wiki also can publish share book reviews. দেখো কি বলছে, বুক রিভিউ গুলো একেবারে আমাদের যে জার্নাল, প্রিন্টেড জার্নাল, সাময়িকী, প্রিন্টেড জার্নাল, সেই জার্নালে পাবলিশ হতে পারে, ম্যাগাজিনসে পাবলিশ হতে পারে, নিউজ পেপারে পাবলিশ হতে পারে। আবার বইয়ের জন্য স্পেসিফিক ওয়েবসাইট রয়েছে, যেমন অ্যামাজনে তুমি যদি একটা বই দেখো, সরি, অ্যামাজনে যদি তুমি একটা বই দেখো, সেই বইয়ের নিচে দেখবা যে যদি রিভিউ থাকে, রিভিউটা ইনক্লুড করা আছে যে কোনো রিভিউয়ার বইটাকে রিভিউ করেছে কিনা। ওকে, তো এরকম স্পেসিফিক বইয়ের যে সাইট গুলো রয়েছে, বই বিক্রি কেনার যে সাইট অথবা অন্য সাইট, সেখানেও এই যে রিভিউটা প্রকাশ হতে পারে। আবার বলছে, বিশেষ করে এমফাসাইজ করছে, নাওএডেজ অনলাইন কমিউনিটি, সোশ্যাল নেটওয়ার্ক, ব্লগ, উইকি, এই সমস্ত জায়গায় বুক রিভিউ গুলো শেয়ার হয়। ঠিক আছে, তাহলে আমাদের বুক রিভিউ হচ্ছে, এ বুক রিভিউ ইজ আ ফর্ম অফ লিটারারি ক্রিটিসিজম ইন হুইচ আ বুক ইজ মেয়ারলি ডিসক্রাইবড অর অ্যানালাইজড বেসড অন কন্টেন্ট, স্টাইল এন্ড মেরিট। সোজা কথা, একটা বইয়ের স্ট্রেংথ, উইকনেস যা আছে আমরা সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখব, এবং কোন ধরনের পাঠকের উপযোগী একটা বইটা হতে পারে সেটাও আমরা অনেক সময় বলি। আচ্ছা, আরো যদি বলতে চাই এই রকম, ধরো এখানে এই যে শম্পা আক্তার একটা বই লিখলো, শম্পা আক্তার একটা উপন্যাস লিখলো, শম্পা আক্তার স্পিক আপ, তুমি কি উপন্যাস লিখেছো কখনো? না স্যার, এমনি ডায়েরি লিখি, ইভেন একটা লিখ আমার পাবলিশও হয়েছিল। ওকে,
ঠিক আছে, আচ্ছা এখানে কেউ আছো যে একটা ফুল উপন্যাস লিখেছো? স্পিক আপ, এনিবডি? স্যার স্কুলে থাকা গেলে একটা কিশোর উপন্যাস লিখছিলাম, মানে 50-60 পৃষ্ঠা হবে। মিয়া, তোমার নাম কি? তুমি তোমার দেখায় না কেন তোমার নাম? স্যার মুহিব আল মাহমুদ। ওকে, মুহিব আল মাহমুদ। ওকে মুহিব আল মাহমুদ, তোমার সেই উপন্যাস কোথায়? স্যার স্ক্রিপ্ট মানে স্যার পাণ্ডুলিপিতে আছে এখনো। স্কুলে থাকার সময় লিখেছিলে? কোন ক্লাসে পড়তো তখন তুমি? ওই সময় ক্লাস 9-10 স্যার। ওকে, একটা সুন্দর সময়। ঠিক আছে, থ্যাংক ইউ মুহিব। আচ্ছা দেখো, এইবার তোমাদের সবার কাছে প্রশ্ন করছি। মুহিব যে ক্লাস 9-10-এ যেই উপন্যাস একটা লিখেছে, সেই উপন্যাসটা সে পাবলিশ করলো। ধরো সে একেবারে প্রিন্টেড বই যেভাবে পাবলিশ হয়, একটা উপন্যাস যেভাবে পাবলিশ হয়, একেবারে সুন্দর মলাট টলার দিয়ে, সুন্দর একটা দিয়ে একটা ভালো প্রকাশনী থেকে পাবলিশ হলো। এখন মুহিব চায় যে তার বইটা কেউ না কেউ রিভিউ করুক। এখন তোমাদের কি মনে হয় কোন মানুষটা মুহিবের বইটা রিভিউ করলে মুহিবের জন্য যেমন ভালো হবে, অন্য অডিয়েন্স যারা রয়েছে তাদের জন্য ভালো হবে, প্রকাশক যারা রয়েছে সবার জন্যই ভালো হবে এবং মঙ্গল হবে? তোমার কোনো ধারণা আছে? স্পেসিফিক কেস তোমাকে এক্সাম্পল দিচ্ছি। মুহিবের উপন্যাস প্রকাশিত হলো, মুহিব চাচ্ছে তার বইটা অন্য কেউ রিভিউ করুক। কে রিভিউ করলে সবার জন্য ভালো হবে, এই বিষয়ে তোমাদের কোনো ধারণা আছে কিনা? রেইজ ইউর হ্যান্ড, যে বলতে চাও। তাহলে কোন লেখক যদি করে তাহলে? নাসির শাহরিয়ার মজুমদার, রেইজ ইউর হ্যান্ড ফার্স্ট। ওকে, বলো। ওকে, ইফতি বলো। স্যার কোন লেখক করতে পারলে ভালো স্যার। ওকে, তোমার অ্যানসার নিয়েছি। এনিবডি এলস? মেহেরি স্যার আমার আক্তার? মনে হয় একজন পাঠক রিভিউ করতে পারে বিষয়টা। আচ্ছা দাঁড়াও, এই যে রেইজ এন্ড হর্ন, এই রেইজ হাত তোলার কারণ হচ্ছে যখন তুমি অনেকে বলতে চাপা তখন সরা যাবে না। আমি সবাইকে বলছি আস্তে আস্তে। আবুজর গিফারি, তুমি উত্তরটা দাও। স্যার জাফর ইকবাল তো অনেক স্যার কিশোর উপন্যাস লিখেছেন, উনি যদি রিভিউ করে তাহলে অনেক ভালো। ওকে, তোমার উত্তর নিলাম। আচ্ছা এখন বলো মীর অলি হাসান। স্যার পত্রিকার বিভিন্ন এডিটর থাকে, তারা যদি রিভিউ করে তাহলে ভালো হয়। অলরাইট, ওকে। আবু আরেফিন? স্যার একজন পাঠক ভালোভাবে রিভিউ করতে পারেন অথবা একজন পাবলিশার রিভিউ করতে পারেন। ওকে, অলরাইট। আচ্ছা আহমদ সাফকাত সানভি? স্যার আমার মনে হয় পিয়ার রিভিউ করলে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হবে। স্টুডেন্টের লেখা স্টুডেন্টরাই পড়বে, টিচারদের লেখা টিচাররাই পড়বে, পিয়ার রিভিউর বিষয় করতে আসলে এখানে পিয়ার লেখকরাই রিভিউ করবে। এই ছেলে, এটা তো একটা উপন্যাস কি পিয়ার রিভিউ হয়? পিয়ার রিভিউ মানে কি? কেউ জাজ করলে ভালো হবে। ওই আরে বোকা ছেলে, এটা তো পিয়ার রিভিউ টার্মটাই হচ্ছে একাডেমিক টার্ম। আর এই ছেলে একটা কিশোর উপন্যাস লিখেছে, কিশোর উপন্যাসের সাথে তো পিয়ার রিভিউর কোনো সম্পর্ক নাই। আচ্ছা তারপরে এখন বলো, আর হচ্ছে রাকিব খান বলো। স্যার যাদের সোশ্যাল মিডিয়ায় ডমিনেট ওকে, মানে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা আছে তারা যদি এটা রিভিউ করে তাহলে দেখা যায় অনেক মানুষের কাছে সে রিচ করতে পারবে। অলরাইট, ওকে। আর মুহিব আল মাহমুদ কি বলেছো? না স্যার, বলতে চাচ্ছি স্যার সাহিত্য সমালোচক যদি কেউ মনে হয় মানে রিভিউ করেন তাহলে মনে হয় ওটা সবচেয়ে বেটার। ওকে, এনিবডি এলস? আর কেউ বাকি আছো? ওকে, আমার মনে হয় আর বাকি নেই। আচ্ছা তোমরা দেখো যে রিয়েলি আসলে ক্লাসটা আমাদের আজকে একটু মজাই লাগছে, তোমরা অনেক ইন্টারাকশন করছেন, হুইচ ইজ ভেরি গুড। আসলে তোমরা বেশিরভাগই যেটা বলেছো ইন্ডিভিজুয়াল পয়েন্ট বলেছো, সবগুলো পয়েন্টই কিন্তু নিতে পারি। হ্যাঁ, যেমন তোমরা কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে বলেছো। একজন বলেছে ভেরি ভেরি ওয়েল সেড, একজন বলেছে যে আমাদের যে জাফর ইকবাল স্যার রয়েছেন উনি বইটা রিভিউ করলে ভালো হয়। এখন দেখো এইটা বলেছে একরকম চিন্তা ভাবনা করে বলেছে কিনা জানি না, নিশ্চয় চিন্তা ভাবনা করে বলেছে, নাহলে তো বলতো না। আমাদের যে বইটা এমন একজন মানুষ রিভিউ করার কথা যে সেই জায়গায় এক্সপার্ট, এক নম্বর কথা, যে সেই জায়গায় এক্সপার্ট এবং তার ওয়াইডার অ্যাকসেপ্টেন্স রয়েছে এবং ওয়াইডার রিডার রয়েছে। মানে কি? মানে হচ্ছে একটা বই, তুমি উপন্যাসকে এখন আমাকে যদি তুমি উপন্যাস রিভিউ করাও, ঠিক আছে, তাহলে কিন্তু আমি উপন্যাস রিভিউ করার সঠিক মানুষ না। কারণ আমার নিজে তো আমি অনেকগুলো উপন্যাস লিখে নাই, বা উপন্যাস লিখে আমার তো নেম এন্ড ফেম নাই বাংলাদেশ অথবা ওয়ার্ল্ড ওয়াইড। ওকে, তাহলে উপন্যাসের কথা যেহেতু বলছে স্পেসিফিক, সে তো এমন একজন মানুষকে দিয়ে করানো দরকার যে অলরেডি এস্টাবলিশড এন্ড দ্যাট ফিল্ড। ঠিক আছে, তো সেই জায়গায় স্পেসিফিক একটা নাম বলে ফেলছে একটা ছেলে, হুইচ ইজ ভেরি গুড। বলছে
যে ডক্টর জাফর ইকবাল স্যারকে যদি করানো যায় তাহলে ভালো, খুবই ভালো কথা। জাফর ইকবাল স্যারকে যদি নাও করানো যায়, অন্য যদি বাংলাদেশে স্টাবলিশ যে সমস্ত রাইটার রয়েছে, স্টাবলিশ রাইটার যারা রয়েছে তারা করলেও অনেক হয়, একরকম হয়। এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল। আরেকটা অ্যাঙ্গেল হচ্ছে এইটাকে এখন ওনারা এই রিভিউটা কোথায় পাবলিশ করবে? ওনারা পেপারে পাবলিশ করতে পারে। জাফর ইকবাল স্যার তার রিভিউটা মনে করো ডেইলি প্রথম আলোতে পাবলিশ করলো। এখন আমি ইন্টেনশনালি প্রথম আলো শব্দটা ইউজ করলাম, এইটার কোনো সুবিধা অসুবিধা আছে কিনা প্রথম আলোতে পাবলিশ করলে? স্যার এটা মোস্ট ইউজড পেপার, নিউজ পেপার। ওকে, মোস্ট ইউজ কিনা আমি জানি না শারিয়ার, তবে এইটা হচ্ছে মোস্ট সার্কুলেটেড সেটা আমি জানি, মানে এইটা সংখ্যা বেশি। এখন এইটা আমি ইন্টেনশনালি নিলাম, এমন একজন বাংলাদেশের রেসপেক্টেড মানুষকে দিয়ে আমি সেটা রিভিউ করলাম, এবং এমন একটা পেপারে আমি সেটা ছাপলাম যেন যেই পেপারটা সংখ্যা বেশি, মানে প্রতিদিন বেশি সংখ্যায় পাবলিশ হয়। বেশি সংখ্যায় পাবলিশ হওয়া মানে হচ্ছে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া, একটা ওয়ে। এবং সাথে সাথে ডক্টর জাফর ইকবাল স্যার কি যদি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হয়, যদি সে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হয়, ওকে, তাহলে সে যদি, যে তোমরাই বলেছো যে সোশ্যাল মিডিয়ায় যদি আমরা সেটা ইয়ে করি, সেটা কিন্তু আরো ভালো কথা। তাহলে দেখো যে তোমরা কিন্তু অলমোস্ট সবগুলো ওয়ে কিন্তু বলেছো, হুইচ ইজ ভেরি গুড, তাই না? তোমরাই বিভিন্ন জনই কিন্তু একজন একজন করে সবগুলো ওয়ে বলেছো। এই ওয়েতে যদি আমরা একটা রিভিউ প্রকাশ করি, সেটা কিন্তু যেমন সবার জন্য ভালো হবে এবং ওয়াইডার একটা অ্যাকসেপ্টেবিলিটি পাবে, এবং ওয়াইডার যে অডিয়েন্স তাদেরকেও রিচ করতে পারবে। যদি রিচ করে তাহলে আমাদের যে রাইটার যে ছেলেটা ছিল, কোন ছেলেটা ছিল, রাইটারের নাম কি? রাইটারের নাম বলো। হু ওয়াজ আওয়ার রাইটার? মুহিব আল মাহমুদ। অল রাইট, মুহিব আল মাহমুদ। মুহিব আল মাহমুদ কিন্তু যেমন ফিনান্সিয়ালি বেনিফিটেড হবে, কারণ এত বেশি সার্কুলেটেড যদি হয়, একটা কথা আছে বাংলায়, প্রচারেই প্রসার, শুনেছো? নিশ্চয়ই শুনেছো। ওকে ওকে, তাহলে বর্তমান সোসাইটি তো যেখানে যাচ্ছে, এখানে যত নিজের প্রচার হবে তত তার প্রসার হবে, একরকম কথা। এগুলোকে খুব সিরিয়াসলি নেওয়ার দরকার নেই, এগুলো একরকম মোটা দাগের কথা। তো যাই হোক, তো সেইটা যদি হয় তাহলে কিন্তু সে আমাদের রাইটার কিন্তু ফিনান্সিয়ালিও বেনিফিটেড হবে, কারণ এত বেশি সংখ্যক মানুষকে সে রিচ করতে পারবে, এত বেশি সংখ্যক মানুষ পড়বে, তাহলে হয়তো তার বেচা বিক্রিও বাড়বে। আবার আমাদের রাইটারের বইটা যে পাবলিশার্স বের করেছে তারও লাভ হবে, সেও তো, কারণ একটা বই লিখলে যেমন রাইটার যেমন তোমার হচ্ছে বেনিফিটেড হয়, পাবলিশার্সও তো বেনিফিটেড হয়। আবার যে সমস্ত মানুষ সেই বইটা পড়বে তারাও বেনিফিটেড হবে, কারণ মানুষটা প্রতিটা কিন্তু আমাদের যে রিডার, প্রতিটা মানুষের রুচি ভিন্ন, বিং এ রিডার হিসেবে তাদের ইয়েটা ভিন্ন। একই ধরনের বই সবার কাছে ভালো লাগে না। কিছু বই আমাদেরকে বিভিন্ন জেনারেল ইন্টারেস্ট টু লার্ন ডিফারেন্ট অ্যাসপেক্ট, হিস্ট্রি, সোশ্যাল কালচার, বিভিন্ন কারণে কিছু কিছু বই আমাদেরকে জানার জন্য আমাদের ভালো না লাগলেও পড়তে হবে। আর লিটারেচার বেস যে রিডিং গুলো, সেই রিডিং গুলো সবাই কিন্তু এক ধরনের লিটারেচার পড়ে না। কেউ হচ্ছে গুরু গম্ভীর একটা লিটারেচার পড়বে, কেউ একটু রম্য রচনা পড়ে, হয়তো কারো ভ্রমণ কাহিনী ভালো লাগে, কারো প্রেমের উপন্যাস ভালো লাগে, কারো অন্য কোনো কিছু ভালো লাগে। বিভিন্ন জিনিস, বিভিন্ন আমাদের যে পাঠকের রুচির এবং চাহিদার ভিন্নতা রয়েছে। তো এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আমাদের যদি প্রপারলি আমাদের যদি বুকটা রিভিউ হয় এবং সেটা যদি প্রপার ওয়েতে পাবলিশড হয় এবং সেটা যদি কমিউনিকেটেড হয়, তাহলে একটা বই প্রকাশের সাথে যতগুলো অঙ্গ, যতগুলো মানে এটাকে আমরা কি বলি এন্টিটি জড়িত, সবাই কিন্তু সামহাও বেনিফিটেড হবে, এবং শেষ পর্যন্ত যেই এন্ডে গিয়ে পৌঁছাবে রিডাররাও কিন্তু এটা থেকে বেনিফিটেড হবে। তাহলে এইটা যদি বোঝো তাহলে, এবং তোমাদের সাথে আলোচনা আমি করলাম, তাহলে আমার মনে হয় যে আর খুব একটা আমাদের পড়ার বাকি নাই, যদি বুঝে থাকো এতটুকু আলোচনা। দেয়ার ইজ দ্য বিউটি, রাইট? মনে করো যে আমার কাছে অনেকগুলো স্লাইড আছে, 20টা স্লাইডের থেকে পড়ানোর চেয়ে যে তোমার সাথে আলোচনা করে, তোমার যে তুমি আলোচনা করছো, তুমি পার্টিসিপেট করছো, সেটাই বেশি আনন্দদায়ক এবং সেটা শিক্ষাটা ভালো হয়। কথাটা বুঝতে পেরেছো? এনিওয়েজ, আমরা আরো কয়েকটা স্লাইড গো থ্রু করি। আচ্ছা, বলছে যে আমাদের যে বুক রিভিউর ক্যারেক্টারিস্টিক্স, ফিচার্স, স্টাইলটা কেমন হবে? এটা হবে a form of literary criticism. Book reviews are written opinions about a particular book. They can take many forms.
book reviews can be brief or long. They can critique and or summarize the book. They can be written by readers or professional book reviewers. Readers' reviews tend to be more personal, focusing on the individual reader's experience while reading the book. But since readers can have such widely differing views of the same book, it is valuable for all involved when a book has a variety of reader reviews available. Anyways, আমাদের এত কথা দরকার নাই, আমাদের যেটা দরকার এইখানে একটু আগে আমি একটা কথা বলেছি একটা স্পেসিফিক অনলাইন সাইটের কথা বলেছি, যেই সাইটে একজন মানুষ একটা বই পড়ে সেই বইটা পড়ে একজন রিডার হিসাবে তার ইন্ডিভিজুয়াল যে এক্সপেরিয়েন্স সেটা শেয়ার করতে পারে ইন এ ফর্ম অফ বুক রিভিউ। সেই সাইটটার নাম কি? অ্যামাজন। ইয়েস, সেই সাইটটার নাম হচ্ছে অ্যামাজন। অ্যামাজনে একটা ইন্ডিভিজুয়াল বই পড়ার পরে তুমি যদি একটা বই কিনো অ্যামাজন থেকে, সেই বইটা কিনলে, ধরো সেই বইটা তুমি পড়ার পরে কিন্তু তুমি কিন্তু সেই বইটার রিভিউটা ওইখানে নিচে অপশন আছে, সেইখানে তুমি অ্যামাজনে তোমার যদি ইউজার আইডি ক্রিয়েট করো, তোমার যদি ওই যে এটা কি বলে প্রোফাইল ক্রিয়েট করলে কিন্তু স্পেসিফিক বই যদি তোমার পড়া থাকে, তুমি যদি নাও কিনো স্পেসিফিক এটা তোমার হচ্ছে কি বলে তোমার যে রিভিউটা, সেই রিভিউটা তুমি সেই বইয়ের নিচে অ্যাড করে দিতে পারো। ওকে, তো সেইটাই বলছে যে এইখানে বলছে যে আমার যে ক্যারেক্টারিস্টিক্সটা বুক রিভিউটা কেমন হবে, এটা শর্টও হতে পারে লংও হতে পারে, তবে নর্মালি খুব বেশি লং হয় না, ঠিক আছে? কারণ মানুষ একটা অত বেশি এখন আমাদের বইয়ের একটা রিভিউ কেউ খুব লম্বা রিভিউ করে না, মোটামুটি সাইজ করে, এবং সেটা ক্রিটিক্যাল অ্যাসপেক্টও হতে পারে, সামারাইজও হতে পারে, ডিপেন্ডস অন দ্য টাইপস অফ দ্য বুক। ঠিক আছে, বিভিন্ন বই বিভিন্ন রকম। একটা উপন্যাসকে সামারাইজ করা আসলে ভালো ক্রিটিক্স না, একটা উপন্যাসের স্ট্রেংথ উইকনেস এরকম জিনিস আমাদের দেওয়া দরকার। আবার একটা একাডেমিক বই, সেটারও স্ট্রেংথ উইকনেসের সাথে সাথে সেটার একরকম ছোট্ট একটা সামারি আমাদের দিতে হবে যে এই বইটায় কোন ধরনের অডিয়েন্সের জন্য সুবিধাজনক, বা এই বইটাতে কি ধরনের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। ওকে, তো এইরকম একটা সামারি থাকলে আমাদের ভালো। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে একটা ইন্ডিভিজুয়াল রিডার যারা, তারাও তাদের পার্সোনাল জায়গা থেকে তোমার বুক রিভিউ করতে পারে, আবার প্রফেশনাল জায়গা থেকে প্রফেশনাল বুক রিভিউর যারা রয়েছে তারাও তোমার বুক রিভিউ করতে পারে। ওকে, এখন আমাদের টাইম আছে না? জি স্যার, 15 মিনিটের মতো আছে। ওকে ওকে, কালাটাই ভালো বেশি। আচ্ছা এটা অফ করো, তোমাদের মাইক অফ করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডিফারেন্ট টাইপস অফ বুক রিভিউস বিভিন্ন রকম হতে পারে। একটা বলছে থার্ড পার্টিস বুক রিভিউ, আরেকটা বলছে রিডার্স বুক রিভিউ, বিভিন্ন রকম হতে পারে। আমরা সেটা একটু দেখে আসি। বলছে থার্ড পার্টি বুক রিভিউস কি করে। থার্ড পার্টি বুক রিভিউস করে হচ্ছে প্রফেশনাল বুক রিভিউ পাবলিকেশনস, প্রিন্টেড পিরিয়ডিক্যালস, news outfits, printed and online magazines, blogs and other websites that post about books, podcast about books. আচ্ছা দেখো, থার্ড পার্টি বুক রিভিউস আর often considered to be more reliable in getting your book known and come from a variety of sources such as, ওই যে আমরা যা বলেছি থার্ড পার্টি বলতে মনে করো যে বিভিন্ন রকম ইয়েরা যারা রয়েছে সবকিছুকেই রিডার ছাড়া, রিডারটা একটা বই কিন্তু দুইটা ভাবে তুমি ভাবতে পারো। একটা মানুষ একটা বই তুমি পড়ার পরে তোমার নিজস্ব অনুভূতি একরকম, আর একটা হচ্ছে থার্ড পার্টি বুক রিভিউ। থার্ড পার্টি বুক রিভিউ কিন্তু ওয়াইডার অডিয়েন্সের জন্য এই বুক রিভিউটা হয়, ঠিক আছে? একটা হচ্ছে একটা বই পড়ার পরে তোমার ব্যক্তিগত অনুভূতি, একটা বই পড়ার পর তোমার পার্সোনাল অনুভূতি, সেটা হচ্ছে এক। আর আরেকটা হচ্ছে প্রফেশনালি একটা বুক রিভিউ লিখে ওয়াইডার অডিয়েন্সের কাছে সেই বুক রিভিউটা পৌঁছে দেওয়া, দুইটার মধ্যে ডিফারেন্স রয়েছে। তো থার্ড পার্টি বুক রিভিউসটাই বেশি ইম্পর্টেন্ট এবং বেশি রিলায়েবল। এই থার্ড পার্টি বুক রিভিউ মানে হচ্ছে প্রফেশনাল মানুষগুলো করতে পারে। ওই যে জাফর ইকবাল স্যার যদি আমার বইটা রিভিউ করতো, সেটা একরকম থার্ড পার্টি বুক রিভিউ হতো, ঠিক আছে? আবার উনি যদি মনে করো যে এখানে বলতেছে উনি সেটা উনার যে রিভিউটা সেটা উনি পেপারও পাবলিশ করতে পারে, ম্যাগাজিনও পাবলিশ করতে পারে, ইভেন জার্নাল আর্টিকেলে পাবলিশ করতে পারে যদি একাডেমিক বই হয়, অথবা আমার যে অনলাইন বিভিন্ন মিডিয়া রয়েছে সেই মিডিয়াতেও প্রকাশ করতে পারে। তাহলে বুক রিভিউর ক্ষেত্রে
থার্ড পার্টি বুক রিভিউটা আসলে একটু মোর রিলায়েবল ইন ডিফারেন্ট অ্যাসপেক্ট। আর হচ্ছে রিডার্স বুক রিভিউর কথা যদি আমি বলি, বলছে মোস্ট অনলাইন রিটেল বুক স্টোরস ডিসপ্লে রিডার বুক রিভিউজ অ্যাজ পার্ট অফ দ্য বুকস পেজ অ্যাজ দে ক্যান হেল্প বুস্ট ইটস সেলস। আচ্ছা, most reader book reviews are also generally seen as more authentic and honest as they have a specific personal touch of them. আচ্ছা, তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। আমরা তোমাকে বারবার বলছি না যে আমাদের যে পরীক্ষার প্রশ্ন সেটাও কিন্তু একরকম ক্রিটিক্যাল জায়গা থেকে হবে, মানে একটা বিষয় সম্পর্কে তুমি ক্রিটিক্যালি ভাবতে পারো কিনা সেটার একটা টেস্ট নিচ্ছি, সেটা একটা টেস্ট। ওকে, আমি কোশ্চেন করার পরে তোমরা হাত তুলবে, সরাসরি বলবে না, হাত তুলবে। ওকে, এইখানে দেখো যে 2 নম্বর নিচের যে একটা 4 কোনা বক্স আছে লাল রঙের নিচেরটা, সেটা পাশে যে লেখাটা সেই লেখাটা পড়ো। বলছে মোস্ট রিডার বুক রিভিউজ আর অলসো জেনারেলি সিন অ্যাজ মোর অথেন্টিক এন্ড অনেস্ট অ্যাজ দে হ্যাভ এ স্পেসিফিক পার্সোনাল টাচ টু দেম। এটা কি বুঝতে পারছো এখানে কি বলেছে? জি স্যার। আচ্ছা, আবার বলছি, উপরের টাইটেল হচ্ছে কি রিডার্স বুক রিভিউজ। এই বুক রিভিউটা একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তি যখন পড়ে, পড়ার পরে তার অনুভূতি সে প্রকাশ করে ইন এ ফর্মস অফ বুক রিভিউজ। সেখানে সে বলছে মোস্ট রিডার্স বুক রিভিউজ আর অলসো জেনারেলি সিন অ্যাজ মোর অথেন্টিক অ্যান্ড অনেস্ট। সেটাকে বলছে যে একটা রিডার যখন একটা বই পড়ে, বইটা পড়ার পরে সেইটাকে পড়ে সে যখন অনুভূতি প্রকাশ করে, একটা রিভিউ করে, সেটা মোর অথেন্টিক অ্যান্ড অনেস্ট, কারণ সেটার মধ্যে একটা পার্সোনাল টাচ থাকে। এতটুকু ইংরেজি মনে হয় সবাই বুঝতে পেরেছো নাকি পারো না? এনিবডি? জি স্যার, পেয়েছি। ওকে, অল রাইট। এই যে একটা শক্ত, এটাকে যদি আমরা একটা প্রপোজিশন বলি অথবা একটা স্টেটমেন্ট বলি, স্টেটমেন্টটা খুব শক্ত একটা স্টেটমেন্ট দিল, একটা ক্লেম করলো, একটা জিনিস ক্লেম করছে সে। এখন এই যে ক্লেম করলো, এটা কি কাউন্টার যুক্তি দেওয়া সম্ভব, অথবা উনি যেটা বলেছে এটাই কি ঠিক সবসময়? উনি কি বলেছে সেটা কিন্তু বুঝতে হবে। উনি বলেছে তোমার যে রিডার্স যে বুক রিভিউজটা হয় সেখানে পার্সোনাল টাচ থাকে এবং সেটা বেশিরভাগ সময় মোর অথেন্টিক এবং অনেস্ট হয়। এটা একটা ক্লেম, এটা একটা স্টেটমেন্ট। সেইটাই কি সবসময় ঠিক, বা এটার এগেইনস্টে বা পক্ষে বিপক্ষে কিছু বলার আছে ক্রিটিক্যাল জায়গা থেকে? কেউ কি বলতে চাও? আচ্ছা দাঁড়াও আমি একটু চেক করি। নাবিলা আক্তার বলো। জি স্যার, একজন রিডারের যে বুক রিভিউটা দেয় সেটা অনেক বেশি অথেন্টিক হয়, কারণ সেটা নিজে পড়ে তারপর সে ওইটার উপর বুকটা রিভিউ দেয়, সেজন্য এটা অনেক বেশি অথেন্টিক লাগে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি এখন এই যে এই দুইটা ছেলে হাত তুলেছে, নাসির শাহরিয়ার এবং ফারিহা তাসনিম, তোমরা পরে বলবে, তোমরা আগে অনেক কথা বলেছো। তোমরা যেহেতু হাত তুলো নাই, তাহলে আমি তোমাদেরকে একজনকে জিজ্ঞেস করব, দেখি কে কি বলতে পারে। আচ্ছা, এমডি তাজিমুর রহমান তুমি বলো। তাজিমুর রহমান কথা বলো। তাহলে এই ছেলে কি ক্লাসরুমে আছে না নাই? না থাকলে তো অ্যাটেন্ডেন্স আমি বের করি। তাজিমুর রহমান মনে হয় নাই, নাকি আছে? এই ছেলে কি নাই? তাজিমুর রহমান কি নাই? আচ্ছা না থাকলে পৃথা বলো। পৃথা, রোল নাম্বার 04। জি স্যার। বলো। বলো, একটা প্রশ্ন করে উত্তর দাও। স্যার আমি প্রশ্নটা শুনতে পাইনি। না প্রশ্ন শুনতে পাও নাই, তুমি যে এই প্রশ্নটা এই কথাটা বলবা সেটাও আমি, তুমি মাইক যখন ধরেছো তখন আমি বুঝতে পেরেছি। সো তোমার কাছ থেকে আবার আর জানার কিছু নাই। আচ্ছা এই যে আর কে হাত তুলেছে একটু দেখে নেই। নিশাত, নুহা, অলি হাসান, না তোমরা বলেছো, তোমরা কেউ বলবা না। এখন বলো হচ্ছে শায়হান আহমেদ 89। শায়হান আহমেদ বলো। স্যার। আসসালাম, বলো। স্যার আমার হলে তো ওয়াইফাই তে প্রবলেম ছিল, প্রশ্নটা তখন শুনতে পারিনি।
আচ্ছা, এই ধরনের তুমি যে এটা বলবা সেটাও আমি বুঝতে পারছি। ঠিক আছে শাহিন আহমেদ, এগুলো করে কোনো লাভ হবে না, জি, স্যার। তোমার দরকার নাই। আচ্ছা, রোল নাম্বার 461 তুমি বলো। রোল নাম্বার 4621। নাই? ওকে, আচ্ছা এখন বলো আলবি, ক্লাস রোল 6। আলবি বলো। জি স্যার। আলবি বলো। হ্যাঁ স্যার। বলো। কথা বলো, কথা বলছো না কেন? আলবি কথা বলো। জি স্যার, বুঝিনি স্যার। তোমাকে একটা প্রশ্ন করেছি, প্রশ্নের উত্তর দাও। জি স্যার, প্রশ্নটা যদি আবার করতেন। প্রশ্ন আবার করার সুযোগ দেয়। তুমি কি ক্লাসে ছিলা না? ছিলাম স্যার। ঠিক আছে, ওকে আলবি, আর বলার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, তোমাদের কারোই বলার দরকার নাই। তোমাদের যে অবস্থা, একটা জিনিস পরিষ্কার মাথায় রাখো, তোমরা মিড টার্ম পরীক্ষার প্রিপারেশনটা ভালো করে নিও, কারণ আমার ধারণা 50%-এর বেশি ফেল করবা মিড টার্ম পরীক্ষায়। ওকে, মিড টার্ম পরীক্ষার প্রিপারেশনটা আবার বলছি, তোমাদের সময় আছে, মিড টার্ম পরীক্ষার প্রিপারেশনটা ভালো করে নিয়ে আসো। তোমাদের যে পারফরমেন্স, তোমাদের পারফরমেন্সে আমি স্যাটিসফাইড না থাকলেও মুশকিল, কারণ তোমাদের যে চেষ্টা, সে চেষ্টা তো আমি স্যাটিসফাইড না। ওকে, তাহলে 50%-এর মানুষের ফেল করার সম্ভাবনা থাকবে আনটিল আনলেস ইউ হ্যাভ বিকাম ভেরি ভেরি সিরিয়াস। তোমার সময় আছে, আজকে হচ্ছে 9 তারিখ, তোমার পরীক্ষা হচ্ছে 27 তারিখ। ওকে ওকে, কিছু সময় তুমি পাবে, এইটার মধ্যে তুমি নিজেকে কিছুটা প্রয়োজন হলে সংশোধন করো অথবা পড়াশোনা করো, যা খুশি তা করো, আদারওয়াইজ তুমি পরীক্ষায় ফেল করবে, এবং আমি চোখের সামনে দেখতে পাচ্ছি 50%-এর বেশি এই পরীক্ষায় ফেল করবে, কারণ প্রশ্ন তুমি বুঝবে না। ওকে, যে ছেলে ক্লাস করে না, ক্লাসে তার বুঝার কোনো ইন্টারেস্ট নাই অথবা চেষ্টা নাই, এইরকম স্টুডেন্ট আমাদের ঢাকা ইউনিভার্সিটি দরকার নেই। and we also don't care about this kind of stuff. ঠিক আছে, তুমি পারো না পারো, তোমার চেষ্টা আছে কিনা একটা বিষয় সম্বন্ধে, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর চেষ্টা যদি না থাকে, তুমি পরীক্ষা ফেল করবে, অ্যাটলিস্ট আমার কোর্সে ফেল করবা, বোথ মিড টার্ম এবং ফাইনাল। কারণ কি? কারণ হচ্ছে তুমি যদি বুঝতে না পারো, তুমি কোশ্চেনই বুঝতে পারবে না। তুমি কোশ্চেন বুঝতে না পারলে উত্তর কি করবা? উত্তর তো কখনোই সঠিক হবে না। ঠিক আছে, তাহলে আমরা আজকে শেষ করি। আর হচ্ছে সিআর, তোমাদের সিআর এই আজকের অ্যাটেন্ডেন্সটা আমাকে ইমেল করে পাঠিয়ে দাও। জি জি স্যার। ঠিক আছে, ওকে, ভালো থাকো।